আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা। আমরা অনেকে আছে ইংরেজিকে খুব ভয় পাই, খুব এলোমেলো মনে হয় আমাদের কাছে এবং খুব বিরক্তিকর মনে হয়। কারণটা হচ্ছে আমরা ইংলিশ গ্রামারটা একেবারে বেসিক থেকে হয়তো বোঝার চেষ্টা করি না। তো আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আজকে আছি যে তোমরা যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছো, ঠিক তোমাদের উপযোগী করে, খুব বেশি কমপ্লেক্স না করে, ঠিক এসএসসি এবং এইচএসসি স্ট্যান্ডার্ড তোমাদের উপযোগী করে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি এসএসসি এবং এইচএসসি ইংলিশের বেসিক গ্রামার। তো আমরা ইনশাল্লাহ বেশ কিছু ক্লাস নিব, 10 থেকে 15টা ক্লাস নিব ইনশাল্লাহ। 10 থেকে 15টা ক্লাসের মধ্যে আশা করছি তোমাদের ইংলিশটা একেবারে বেসিক থেকে ইনশাল্লাহ বিল্ড আপ হয়ে আসবে। সো আজকে আমরা যে টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এটা এসএসসি এইচএসসি বা ইংলিশ গ্রামারটা বুঝতে গেলেই এই টপিকটা না পড়ে যদি আমরা শুরু করি তাহলে আসলে আমাদের কঠিন হয়ে যাবে। তো সুতরাং আমরা যে লেভেলে পড়ি না কেন, এসএসসি বা এইচএসসি তে পড়ি না কেন, আমাদের শুরুটা করতে হবে আসলে এই টপিকটা দিয়ে। তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামারটা অল্প অল্প করে খুব ভালোভাবে সুন্দর থেকে বেসিক থেকে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। ওকে, তো আমরা সকলেই জানি যে ইংলিশ গ্রামারে ইংলিশ যে সেন্টেন্স গুলো হয়, হ্যাঁ, এই সেন্টেন্স গুলো বেসিক্যালি আমরা যে অংশগুলো থাকে, 3টা অংশ থাকে বেসিক্যালি। যে একটা ইংলিশ সেন্টেন্সের 3টা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ওকে, কিন্তু আমাদের অনেক স্টুডেন্টের সমস্যাটা হচ্ছে আমরা এই 3টা অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ভালো করে চিনি না, আসলে আইডেন্টিফাই করতে পারি না বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। যার কারণে পরবর্তীতে গ্রামার যখন আমরা গভীরে প্রবেশ করি তখন আমরা আসলে বুঝি না অনেক কিছুই। ওকে, তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে আমরা সেন্টেন্সের এই যে প্যাটার্নটা আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আসলে কি, এদেরকে কেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলা হয়, আর আশপাশে কোনো কিছু আছে কিনা, এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে থাকি। আমরা সকলেই জানি যে একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, সুতরাং সেই দিক থেকে এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে মিনা, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা কয়জনে জানি যে সাবজেক্ট মানে আসলে কি? ওকে, এটা আমরা অনেকে জানি না। একটু বলে রাখি তোমাদেরকে, তোমরা নিশ্চয় ছোটবেলায় পড়ছিলাম যে বাক্যের 2টি অংশ থাকে, সাবজেক্ট, প্রিডিকেট। অথবা বাংলা ব্যাকরণে আমরা পড়ছিলাম যে বাক্যের 2টি অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়। ওকে, সেদিক থেকে বলা যেতে পারে সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য আর প্রিডিকেট মানে হচ্ছে বিধেয়। তাহলে আমরা আজকে থেকে সাবজেক্টের বাংলা অর্থ জানবো বা বাংলা অর্থ শিখবো, সেটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, তার মানে আমরা অনেকে হয়তো আগে ভাবতাম সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, বাট আজকে থেকে সেটা চিন্তা করবো না। আজকে থেকে আমরা ভাববো সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে সাবজেক্ট কাকে বলে একটু দেখো, আমি লিখছি এখানে। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ওকে, আবার বলছি, একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন এই সেন্টেন্সে আমরা মিনাকে উদ্দেশ্য করে কথা বলছি, তাই মিনা হচ্ছে সাবজেক্ট। আর মিনাকে উদ্দেশ্য করে যেই কথাটা বলা হচ্ছে এই কথাটাকে আমরা প্রিডিকেট বা বিধেয় বলতে পারি। ওকে, সো প্রাইমারিলি সেন্টেন্সের 2টা অংশ থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে, আর প্রিডিকেট মানে হচ্ছে সাবজেক্টকে উদ্দেশ্য করে যেই কথাটা বলা হবে। ওকে, প্রাইমারিলি আমরা মাথায় রাখবো বাক্যের এই 2টি অংশ। তো আশা করছি তোমরা সাবজেক্ট কি জিনিসটা বুঝছো। এবার আরেকটু গভীরে যাই আমরা, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো সাবজেক্টের এই জায়গায় যে মিনা বসছে, মিনা কোন পার্টস অফ স্পিচ? আমরা সকলেই জানি কম বেশি যে মিনা দ্বারা একটা নাম বোঝাচ্ছে, আর যদি কোনো শব্দ দ্বারা নামকে বোঝায় তখন তাকে নাউন বলে। তার মানে সাবজেক্টের এই স্থানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের জায়গায় পার্টস অফ স্পিচ কে বসছে? নাউন বসছে। সেই হিসেবে আমরা একটা নোট লিখতে পারি, ওকে, যে সাবজেক্টের স্থানে নাউন বসে। ওকে, কিন্তু আমরা এটাও জানি নাউন এর পরিবর্তে যে কোনো জায়গায় প্রোনাউনও বসতে পারে। সেই হিসেবে এই সেন্টেন্সে মিনা এই নাউনটার পরিবর্তে
প্রোনাউনও বসতে পারবে। সেই হিসেবে আমরা লিখতে পারি সাবজেক্ট আছে নাউন বসে, প্রোনাউন বসে। আরো একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে নাউন প্রোনাউনের পাশাপাশি নাউন ফ্রেজে বসে। নাউন ফ্রেজটা কি সেটা একটু পরে আসতেছি আমরা। নাউন ফ্রেজ বসে, ওকে। সো আমরা নরমালি এই তিনটা জিনিস জানবো, আরো অনেক কিছুই বসে সাবজেক্টের স্থানে, নাউন ক্লজ বসে, জিরান্ড বসে, পার্টিসিপল বসে। সো ওইগুলো এই মুহূর্তে আমাদের আলোচনায় না আনলেও চলবে, জাস্ট আমরা এই তিনটা জিনিসকে জানবো যে সেন্টেন্সের সাবজেক্টের স্থানে নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ বসে, ওকে। এখন নাউন যে বসে তার প্রমাণ তো আমরা একটু আগে দেখলাম এখানে যে মিনা, কিন্তু প্রোনাউন যে বসে সেটাকে দেখলাম, দেখি নাই। সো লিখি আমরা, যেমন দেখো আমরা যদি এভাবে লিখি বাক্যটাকে, মিনা এই সেন্টেন্সটাকে, সেটা এমন হয় না যে শি অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি, শি অ্যারেঞ্জড এ পার্টি, আমরা এই বাক্যটা তো লিখতে পারি নাকি? তাহলে আমরা এখানে মিনার পরিবর্তে কি ব্যবহার করলাম? শি ব্যবহার করলাম। তাহলে মিনার পরিবর্তে, মিনা হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। সো এখানে সেটা হচ্ছে প্রোনাউন। সো আমরা দেখছি সাবজেক্টের স্থানে এখানে প্রোনাউন বসলো, ওকে। সেম ভাবে আমরা যদি এখানে মিনা অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি, এই জায়গায় আমরা লিখি এ গার্ল অ্যারেঞ্জড এ পার্টি, তাহলে খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে এ গার্ল, এখানে দুইটা শব্দ, তো শি বা মিনাতে হচ্ছে একটা করে শব্দ, বাট এ গার্ল এই সাবজেক্টের স্থানে এখানে দুইটা শব্দ দেখতে পাচ্ছি। এই দুইটা শব্দ মানেই হচ্ছে এটা একটা ফ্রেজ, ওকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, আর যেহেতু এটা নাউনের জায়গায় বসছে, সো এটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। সো নাউন ফ্রেজ। এখন কথা হচ্ছে ফ্রেজ কি, নাউন ফ্রেজ কি, আমরা একটু পর ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এই জিনিসটা বুঝলাম যে সাবজেক্টের স্থানে নাউন বসে, প্রোনাউন বসে এবং নাউন ফ্রেজ বসে। আই হোপ আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার দেখো আমরা এই জায়গায় বলেছিলাম যে নাউন ফ্রেজ বসে, তো নাউন প্রোনাউন কি সেটা আমাদের ক্লিয়ার, নাউন ফ্রেজ কি সেটা আমরা পড়বো এখন। নাউন ফ্রেজ কি সেটা পড়ার আগে আমাদেরকে একটু জানতে হবে ফ্রেজ জিনিসটা আসলে কি। সো আমি একটু ফ্রেজের সঙ্গে একটু আগে লিখছি তোমাদেরকে, খেয়াল করে দেখো ফ্রেজ মানে আসলে কি। যেমন দেখো ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। ফ্রেজ এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ একটি শব্দগুচ্ছ, ওকে। অথবা আমরা বলতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস, ওকে। শব্দের একটা গ্রুপ। খেয়াল করে দেখো যা দ্বারা একটি ধারণাকে বোঝায়। তার মানে ফ্রেজ একটি শব্দগুচ্ছ। যেমন এখানে দেখো এ গার্ল, দুইটা শব্দ মিলে একটা গুচ্ছ হলো, যা দ্বারা একটি ধারণাকে বোঝায়। অর্থাৎ এ গার্ল অ্যারেঞ্জ এ পার্টি, এখানের মধ্যে এ গার্ল দ্বারা সাবজেক্টকে বোঝাচ্ছে, যে সাবজেক্ট তো একটি অংশ, তাই না? তো আমরা কিন্তু দুইটা শব্দ দ্বারা এখানে একটি অংশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দুইটা এখানে খেয়াল করে দেখো একটি শব্দ দ্বারা একটি অংশকে বোঝানো হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টকে বোঝানোর জন্য দুইটা শব্দ আমাদের প্রয়োজন হয়েছে। তার মানে শব্দ দুইটা কিন্তু বোঝাচ্ছে একটা বাক্যের অংশকে, ক্লিয়ার? সো এরকম একাধিক শব্দকে, দুইটা শব্দ হইতে পারে, তিনটা শব্দ হইতে পারে, চারটা শব্দ হইতে পারে, তিনটা, চারটা, পাঁচটা শব্দ হতে পারে, হয়ে ওরা কিন্তু বাক্যের একটা অংশকে বোঝাবে, হয় সাবজেক্টকে বোঝাবে, না হয় ভার্বকে বোঝাবে, অর্থাৎ একটা অংশকে বোঝাবে। এই জন্য আমরা বলেছি যে একটি ধারণাকে বোঝাবে, ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা লিখলাম এ গার্ল, এখানের ভিতরে সাবজেক্ট আছে ঠিক আছে, কিন্তু ভার্ব তো নাই, তাই না? তার মানে এটাও মনে রাখবো আমরা, ফ্রেজ হচ্ছে এমন একটি শব্দগুচ্ছ যেখানে কয়েকটা শব্দ থাকবে কিন্তু সাবজেক্ট ভার্ব একসাথে থাকবে না। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই বলি। যেমন দেখো আমরা যদি বলি বার্ডস ফ্লাই, এখানে জাস্ট দুইটা শব্দ বার্ডস এবং ফ্লাই, কিন্তু যদি বলি এইটা ফ্রেজ হবে কিনা, অ্যান্সার হচ্ছে না, ফ্রেজ হবে না। কারণ হচ্ছে বার্ডস হচ্ছে সাবজেক্ট, ফ্লাই হচ্ছে ভার্ব। তার মানে শব্দ দুইটা, আর এই দুইটা শব্দ কিন্তু বাক্যের দুইটা অংশকে বোঝাচ্ছে।
ফ্রেজ হইতে হইলে দুইটা শব্দ একটা অংশকে বোঝাইতে হবে। যেমন এখানে যদি আমরা দা বার্ডস লিখি, তখন কিন্তু দা বার্ডস এই অংশটুকু সাবজেক্ট এবং এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। কেন? বিকজ দা বার্ডস শব্দ দুইটা, কিন্তু বোঝাচ্ছে বাকির একটা অংশ, শুধু সাবজেক্টকে বোঝাচ্ছে। ক্লিয়ার? মানে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্রেজ তখনই হবে একাধিক শব্দ থাকবে, কিন্তু একাধিক শব্দ দ্বারা শুধুমাত্র একটা অংশকে বোঝাবে, সাবজেক্ট ভার্ব দুটাকে বোঝাতে পারবে না। সো এই কথা আমরা একটু দিকে লিখে রাখি যে এবং ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকবে না, একসাথে থাকবে না। ঠিক আছে? সো আশা করছি তোমাদের ফ্রেজ সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার। তারপরেও যদি মনে হয় যে না এখনো বুঝি নাই, সো ইনশাআল্লাহ আমরা ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে সামনে আরো কিছু ক্লাস পাবো ইনশাআল্লাহ, তখন আরো ডিটেইলসে আমরা জিনিসটা ক্লিয়ার করব। আজকে যেহেতু আমাদের ফ্রেজ এন্ড ক্লাস না, আজকে আমাদের বেসিক ক্লাস, আমরা তো গভীরে যাওয়ার চেষ্টা করছি না। ক্লিয়ার? সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা জানলাম, যা যা শিখলাম, সেটার মূল কথাটা হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য। সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট কোথায় বসে? বাক্যের শুরুতে বসে। সাবজেক্টের স্থানে কে কে বসে? নাউন বসে, প্রোনাউন বসে এবং নাউন ফ্রেজ বসে। ফ্রেজ কি সেটা আমরা বুঝছি, তাহলে প্রশ্ন আসতে পারে স্যার নাউন ফ্রেজটা আসলে কি? ওকে, সো নাউন ফ্রেজটা একটু দেখি। আমরা প্রথম আলোচনায় বলেছিলাম যে ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ, যেই শব্দগুচ্ছটা সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহার হবে তাকে বলা হবে নাউন ফ্রেজ। বাট আমরা আরেকটু ক্লিয়ার করি। যেমন দেখো, একটা বাক্য দেখো, a good girl is studying. ওকে, a good girl is studying, একটি ভালো মেয়ে পড়াশোনা করছে। ঠিক আছে, এখানে সাবজেক্টকে a good girl। ওকে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের মধ্যে অনেকগুলো শব্দ, তিনটা শব্দ আছে, সুতরাং এটা একটা ফ্রেজ। সাবজেক্ট একটা অংশ বা শব্দ হচ্ছে তিনটা, সো এটা একটা ফ্রেজ, তিনটা শব্দ মিলে একটা অংশকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এটা কি নাউন ফ্রেজ কিনা? হ্যাঁ, এটা একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? নাউন ফ্রেজের মূল সংজ্ঞাটা হচ্ছে যেই ফ্রেজের শেষে একটা নাউন থাকে এবং শুরুতে প্রিপোজিশন থাকে না। আমরা যদি দেখি এই গুড গার্ল, এই ফ্রেজটার লাস্টের শব্দটা হচ্ছে গার্ল, এটা হচ্ছে নাউন, আর এর শুরুতে কোনো প্রিপোজিশন নাই। সো যে ফ্রেজের শেষে নাউন থাকে এবং শুরুতে প্রিপোজিশন থাকে না তাকে বলা হয় নাউন ফ্রেজ। সো আমরা এই কথাটিকে দিকে লিখে রাখি এখানে। আপাতত এতটুকু জানলেই হবে। ঠিক আছে, আমরা ডিটেইলসে যখন পড়াশোনা করবো তখন আরো ডিটেইলসে জানবো ইনশাআল্লাহ। সো যে ফ্রেজ এর শেষে একটি নাউন বসে এবং শুরুতে প্রিপোজিশন বসে না তাকে নাউন ফ্রেজ বলে। সো হোপফুলি নাউন ফ্রেজ কি তোমাদের জিনিসটা ক্লিয়ার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো নাউন ফ্রেজ কি, ফ্রেজ কি এবং সাবজেক্ট কি, এই ব্যাপারগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, সো আমরা এতক্ষণ আলোচনায় মূলত সাবজেক্ট সম্পর্কে আলোচনা করলাম। সো আশা করছি তোমরা যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টরা আছো, তোমরা সাবজেক্ট ব্যাপারটা কি এটা আসলে ক্লিয়ার, এবং সেন্টেন্সটাতে তোমরা সাবজেক্ট কোনটা সেটা খুব ভালো করে বুঝবা। ওকে, তো সাবজেক্টের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ভার্ব। আমরা এখন ভার্ব নিয়ে আলোচনা করব। সবাই একটু দেখো, ভার্ব ভার্ব নিয়ে আলোচনা করতে গেলে আমরা আমাদের আগের সেন্টেন্সটা আবার খুঁজে পাচ্ছি। সো যেখানে আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম মিনাকে, আর এখানে ভার্ব হচ্ছে অ্যারেঞ্জড। সো ভার্ব ব্যাপারটা খুবই সিম্পল। আমরা যদি একটু উপরের সবগুলো শব্দের অর্থ চিন্তা করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে মিনা এটা তার একটা নাম বোঝাচ্ছে, সো এটা একটা নাউন। অ্যারেঞ্জড অর্থ আয়োজন করা, এটা তার একটা কাজ বোঝাচ্ছে, সো কাজ বোঝালে তাকে আমরা ভার্ব বলি। এ বার্থডে পার্টি, এটা একটা অনুষ্ঠান, সো এটা একটা অনুষ্ঠানের নাম, সো এটাকে আমরা নাউন বলতে পারি, নাম বা নাউন। ঠিক আছে, আর অ্যাট হার হোম, এটা একটা জায়গা বা স্থান। ওকে, তাহলে আমরা যদি উপরের এই শব্দগুলো খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র অ্যারেঞ্জ শব্দটা দ্বারা
কোনো কিছু করা বোঝাচ্ছে বা কোনো একটা কাজকে বোঝাচ্ছে, সেই থেকে আমরা বলতে পারি যেই শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা সিম্পল আজকে এতটুকু জানবো, কারণ হচ্ছে ভার্ব সম্পর্কে আমাদের সামনে একটা লম্বা ক্লাস হবে, ডিটেলস ক্লাস হবে, সেখানে আমরা ভার্বের আরো অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তাহলে ভার্বটা বেসিক্যালি কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, সো ভার্ব সম্পর্কে আমরা এতটুকু জানলাম। আমরা কমনলি আরো কিছু ভার্ব দেখি, আমরা যে গো একটা ভার্ব, তারপর প্লে একটা ভার্ব, সি একটা ভার্ব, তারপর টক একটা ভার্ব, তারপর রাইট একটা ভার্ব, ঠিক আছে? সো ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে ভার্ব, বিকজ এই শব্দগুলো দ্বারা কোনো কিছু করা বোঝায়। ওকে, সো আমরা ভার্ব সম্পর্কে যেহেতু সামনে আরো একটা ডিটেলস ক্লাস পাবো, আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম ভার্ব সম্পর্কে। নেক্সটে চলে যাব যে একটা সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ভার্ব এর পরের যে অংশটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, সো অবজেক্ট আসলে কি, ঠিক আছে? সো আমরা অধিকাংশ স্টুডেন্টরা মনে করি অবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এটা আমাদের অধিকাংশ স্টুডেন্টের ধারণা যে সাবজেক্ট ভার্বের পরে যা আছে পুরোটাই হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা ভুল। ওকে, সো অবজেক্ট আমরা ক্লিয়ারলি ভালোভাবে শিখবো অবজেক্ট কাকে বলে। সো আজকে থেকে যেন ভুল না হয়, আমি একটু লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আবারও বলছি, আমরা ভার্বকে প্রশ্ন করব হোয়াট অথবা হুম দ্বারা। হোয়াট অথবা হুম দ্বারা, হোয়াট অর্থ হচ্ছে কি, বা হুম মানে হচ্ছে কাকে। সো আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব, করার পরে আমরা যে উত্তরটা পাবো, অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে অবজেক্ট। যদি অ্যান্সার পাই অবজেক্ট, অ্যান্সার না পাইলে অবজেক্ট না, ঠিক আছে? যেমন দেখো মিনা, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে এখানে অ্যারেঞ্জ। সো আমরা অ্যারেঞ্জকে প্রশ্ন করি, মিনা অ্যারেঞ্জ হোয়াট, মিনা অ্যারেঞ্জ করেছে কি, অ্যান্সার পাচ্ছি অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি। মিনা একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে? আমরা অ্যান্সার পেলাম কি, বার্থডে পার্টি। সুতরাং এখানে অবজেক্ট হচ্ছে বার্থডে পার্টি, সিম্পল ব্যাপার। ওকে, আর অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। তোমরা যদি আরেকটা বাক্য দেখো, যেটা আমরা সবাই কনফিউজ ছিলাম ছোটবেলায়, একটু দেখো যে শি গোস টু স্কুল। যদি আমি প্রশ্ন করি যে শি গোস টু স্কুল, এখানের মধ্যে অবজেক্ট কোনটা, তাহলে আমরা অনেকে হয়তো অ্যান্সার দিব যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এটা আসলে কখনোই অবজেক্ট না। কেন অবজেক্ট না? আমরা একটু যদি এই ফর্মুলায় যাই তাহলে বুঝতে পারবো জিনিসটা। শি গোজ হোয়াট, সে যায় কি, আমরা কি অ্যান্সার পাচ্ছি টু স্কুল? পাচ্ছি না। আবার যদি প্রশ্ন করি শি গোজ হোম, সে কাকে যায়, আমরা কি অ্যান্সার পাচ্ছি কোনো? পাচ্ছি না। যেহেতু আমরা এখানে গো হচ্ছে ভার্ব, ভার্বকে প্রশ্ন করে কোনো অ্যান্সার পাচ্ছি না, তাই এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি এখানে টু স্কুলটা অবজেক্ট না হয় তাহলে এর পরিচয় কি? এরপর আমি একটু পরে বলছি, বাট এটা আমরা কনফার্ম হলাম, যদি আমরা ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার না পাই তাহলে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে? এটা একটু ভালো করে সবাই খেয়াল রাখবো। এটাতে আমরা অনেকে কনফিউজ থাকি, অনেকে জিনিসটা মেনে নিতে চাই না, যে না এটা তো হইতে পারে না, আমি আজীবন পড়ে আসছি টু স্কুল হচ্ছে অবজেক্ট, এটা কেন এখন অবজেক্ট হবে না, ঠিক আছে? সো এরকম মানে গরম হওয়ার কোনো কারণ নাই, এটাই স্বাভাবিক। আমরা হয়তো অনেক সময় আগে ভুল জেনে আসছি, অনেক গ্রামারের অনেক কনসেপ্ট, অনেক টার্ম আমরা ভুল শিখে আসছি হয়তোবা, ভুল জেনে আসছি হয়তোবা, কিন্তু এখন আমরা চেষ্টা করবো সবকিছু ক্লিয়ারলি ভালোভাবে বোঝার জন্য। ওকে, সো টু স্কুলটা হচ্ছে এখানে অবজেক্ট না। তাহলে কি, তাহলে তার পরিচয়টাকে আমি একটু পরে বলতেছি। আমরা আজকে এটা শিখবো যে অবজেক্ট ছাড়া বাকি যে অংশগুলো থাকে তাদের পরিচয় কি। আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম, এটা আমরা অনেকে হয়তো আলোচনা করি না, একটু দেখো ভালো করে। আমি যখন বলতেছি যে শি ইজ এ স্টুডেন্ট, অথবা যদি বলি শি ইজ বিউটিফুল, ঠিক আছে? তার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে অবজেক্ট হচ্ছে
মিনা অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি, এই বার্থডে পার্টি হচ্ছে অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে অবজেক্টের জায়গায় এখানে কে বসলো, একটা ফ্রেজ বসছে। ওকে, এটা অনেকগুলো শব্দ একটা জিনিসকে বোঝাচ্ছে, এটা একটা ফ্রেজ। আর এই ফ্রেজে খেয়াল করে দেখো লাস্ট শব্দটা হচ্ছে নাউন, আর শুরুতে এখানে কোনো প্রিপোজিশন নাই, তার মানে এটা একটা নাউন ফ্রেজ। ওকে, তার মানে হচ্ছে অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ বসে। আর নাউন ফ্রেজ যেহেতু বসে, তার মানে অবজেক্টের জায়গায় এখানে প্রোনাউনও বসতে পারবে, এখানে নাউনও বসতে পারবে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় একই জিনিস বসবে। সাবজেক্টে যেমন নাউন প্রোনাউন নাউন ফ্রেজ বসতে পারে, ঠিক সেম ভাবে অবজেক্টের স্থানেও নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসবে। মনে রাখতে হবে, যদি অবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ না থাকে, তাহলে তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট সবসময় নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ এই তিনটার মধ্যেই থাকবে, এর বাইরে আপাতত যাবে না, আমরা এটা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আমি প্রশ্ন করি এখন তোমাদেরকে যে she is beautiful, সো বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই বিউটিফুল এর পরিচয় কি? আমরা একটু আগে বলছিলাম অবজেক্ট হইতে গেলে তাকে নাউন হইতে হবে বা প্রোনাউন হইতে হবে বা নাউন ফ্রেজ হইতে হবে, কিন্তু অ্যাডজেক্টিভ এটা কি এখন অবজেক্ট হবে? আনসার হচ্ছে এটা অবজেক্ট না। ওই যেহেতু বললাম যে অবজেক্ট হওয়ার জন্য নাউন প্রোনাউন নাউন ফ্রেজ লাগবে, বাট এটা তো নাউন ফ্রেজ না বা নাউন না, প্রোনাউনও না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে অনেক পার্থক্য। সো এইটা কোনোভাবেই কি হইতে পারবে না, অবজেক্ট হইতে পারবে না। তাই এটা পরিচয় কি? এটা পরিচয় হচ্ছে কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা একটু শেখার চেষ্টা করি। সিম্পল ব্যাপার, কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি আমরা মাথায় রাখবো। সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে সেন্টেন্সে আমরা যেটা মাথায় রাখবো, সাবজেক্ট এবং ভার্ব এর পরে হয় অবজেক্ট বসবে না হয় কমপ্লিমেন্ট বসবে। ঠিক আছে, সো অবজেক্ট হচ্ছে কোনটা, যাকে আমরা ভার্ব দ্বারা মানে ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাবো, সেটা হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট কোনটা? ঠিক আছে, সো কোন দেখাচ্ছে সেটা কমপ্লিমেন্ট কোনটা। দেখো এখানে আমরা দেখছি ইজ আছে, তাই না? ইজটাকে আমরা নরমালি জানি অক্সিলারি ভার্ব, বাট এই অক্সিলারি ভার্বের আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এটা একটা লিঙ্কিং ভার্ব। এটা একটা লিঙ্কিং ভার্ব। সো মনে রাখবো যে আমরা যখন লিঙ্কিং ভার্ব পাবো সেন্টেন্সের মধ্যে, লিঙ্কিং ভার্বের পরে এখানে যে অ্যাডজেক্টিভ বসবে অথবা যে নাউন ফ্রেজ বসবে অথবা যে নাউনটা বসবে, তার পরিচয় কিন্তু আর অবজেক্ট হবে না, তখন তাদের পরিচয় হয়ে যাবে কমপ্লিমেন্ট। এদের পরিচয় হবে কমপ্লিমেন্ট। মানে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ বসে, তাই কমপ্লিমেন্ট। খুবই সিম্পল ব্যাপার। আবার আমি লিখে রাখছি এখানে, দেখো সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব এর পর যে নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। ওকে, সো কমপ্লিমেন্ট কি? সহজ হিসাব, যদি আমরা দেখি লিঙ্কিং ভার্বের পরে কোনো কিছু আছে, তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে কি থাকবে? হয় অ্যাডজেক্টিভ না হয় নাউন ফ্রেজ। ওকে, তো তোমাদের মনে অনেকে প্রশ্ন আছে, স্যার লিঙ্কিং ভার্বটা আবার কি জিনিস? ওকে, সো লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা সবসময় সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা রিলেশন তৈরি করে। ওকে, যেমন শি ইজ বিউটিফুল, সে হচ্ছে সুন্দর, এখানে ইজ এর আসলে কোনো কাজ নাই। শি ইজ বিউটিফুল, এখানে মূলত শি বিউটিফুল, সে সুন্দর, এটাই বোঝানো হচ্ছে। দ্যাট মিন্স এখানে সাবজেক্টের সাথে অবজেক্টের একটা লিঙ্ক তৈরি করা হচ্ছে, আর লিঙ্কটা তৈরি করতেছে কে? ইজ। এই কারণে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমরা একটু লিঙ্কিং ভার্বের লিস্টটা দেখি। ঠিক আছে, সো লিঙ্কিং ভার্ব লিস্ট, অল্প কয়েকটা ভার্ব আছে গুরুত্বপূর্ণ, আমার যা মনে আছে একটু বলছি এখন, তোমরা একটু চেষ্টা করবা এগুলো শিখে রাখার। যেমন বি, বি বলতে বোঝাচ্ছে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ বি ভার্ব গুলো। ঠিক আছে, সো বি ব্র্যাকেটে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, বির পরে হচ্ছে বিকাম, বি বিকাম, তারপরে হচ্ছে লুক, তারপর হচ্ছে স্মেল, সাউন্ড, তারপর হচ্ছে টেস্ট, অ্যাপিয়ার, গ্রো। ঠিক আছে, তারপর হচ্ছে
ফিল ইত্যাদি। সো এই সবগুলোই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তুমি একটু মাথায় রাখবা, এদের পরে যে ওয়ার্ডটা বলবে সেটা অবজেক্ট হবে না, সেটা সবসময় কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তো আমরা আজকে যেটা দেখলাম বা শিখলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে বাক্যের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে আমরা সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, এরপরে অবজেক্ট পাবো, ঠিক আছে? অবজেক্ট কাকে বলে? ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো তাকে বলা হয় অবজেক্ট। এটা হলো একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন শিখলাম সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, এরপর হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ, যাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা সেন্টেন্সের দুইটা পার্ট শিখলাম, দুইটা প্যাটার্ন শিখলাম, দুই ধরনের সেন্টেন্স আমরা শিখলাম আজকে। ওকে, সো এইগুলো একটা ব্যাপার। এরপর আমরা আজকে শিখবো যেটা আমাদের সাবজেক্ট শেখা শেষ, ভার্ব শেখা শেষ, অবজেক্ট শেখা শেষ। এরপর আমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে সাবজেক্ট ভার্বের পরে এইখানে যে অংশটুকু বসছে, এই আমরা একটু দেখি, এখানে যে অংশটুকু বসছে অ্যাট হার হোম, অ্যাট হার হোম, এটার পরিচয় আসলে কি? সো এটা একটু আমরা শিখে আলাদা করে, আমি এগুলো মুছতেছি না, বিকজ তোমরা যখন চাইবা নোট করে ফেলতে পারবা, কোনো অসুবিধা নাই। আর অবশ্যই গ্রামার যারা আমরা ক্লাসটা করছি, অবশ্যই করে এই পুরো ক্লাসটার নোট বানিয়ে ফেলবো, সুন্দর করে গুছিয়ে ধাপে ধাপে পুরোটা, ঠিক আছে? সো আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি বাকিটা আবার লিখছি আমাদের বোঝার সুবিধার্থে। মিনা arranged a ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি এই অংশগুলো শিখে ফেলেছি। মিনা সাবজেক্ট, অ্যারেঞ্জ হচ্ছে ভার্ব, আর এই বার্থডে পার্টি হচ্ছে অবজেক্ট। ওকে, সো এখন আমাদের মনে প্রশ্ন আছে যে এটা আবার পরিচয় কি, এটার পরিচয় কি হবে, এটা আবার কি জিনিস? ওকে, সো এইটারও কিন্তু একটা পরিচয় সেন্টেন্স আছে, আমি একটু শিখি। এই আমরা এতদিন জানতাম বাক্যের অংশ হচ্ছে তিনটা, আজকে থেকে জানবো বাক্যের অংশ চারটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর এটাকে বলা হয় মডিফায়ার। সো আজকে থেকে জানবো যে বাক্যের অংশ চারটা এবং 4 নম্বরটা হচ্ছে মডিফায়ার। সো মডিফায়ার কাকে বলে একটু দেখো। মডিফায়ার সহজ করে যদি বলি, ম্যানার, প্লেস, টাইম, এই তিনটাকে মডিফায়ার বলে। ম্যানার, প্লেস, টাইম, এই তিনটিকে মডিফায়ার বলে। ওকে, আমরা যদি আরেকটা বাক্য লিখে আরো ক্লিয়ার হবে, যেমন she invited her friends cordially last week. ওকে, আমরা এই বাক্যটাও লিখে রাখলাম আমাদের জন্য সহজ হবে বুঝতে। ওকে, সো প্রশ্ন হচ্ছে তাহলে মডিফায়ার কাকে বলে এখানে? তাহলে আমরা একটু প্রশ্ন করবো আবার ভার্বকে। মাথায় রাখতে হবে অবজেক্ট এবং মডিফায়ার পাওয়ার জন্য আমাদের অলওয়েজ ভার্বকে প্রশ্ন করতে হবে। আর ভার্বকে আমরা এবার প্রশ্ন করব হাউ, ওয়্যার এবং হোয়েন, এই তিনটা শব্দ দ্বারা। সো হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো এখানে ম্যানার, হোয়ার দ্বারা প্রশ্ন করলে পাবো প্লেস, ওয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো টাইম। এই যে ম্যানার, প্লেস, টাইম, এই তিনটাকে বলা হয় মডিফায়ার। ওকে, এটা কিভাবে আমাকে দেখে নিচ্ছি দেখো। প্রথমে আসি আমরা, এখানে ভার্ব হচ্ছে অ্যারেঞ্জড। সো প্রশ্ন করি মিনা অ্যারেঞ্জড, মিনা অ্যারেঞ্জ করেছিল। হাউ, কিভাবে? আমরা কি অ্যান্সার পাচ্ছি কোনো এখানে? না, পাচ্ছি না। আবার প্রশ্ন করি মিনা অ্যারেঞ্জড হোয়ার, মিনা আয়োজন করেছে কোথায়? অ্যাট হার হোম, তার বাসায়। সো আমরা এখানে এটা আনসার পেয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে প্লেস, মডিফায়ার অফ প্লেস, ঠিক আছে? এবার দেখো পরের সেন্টেন্সে আমরা যদি এখানে প্রশ্ন করি, একটু ভালো করে দেখো। মিনা সাবজেক্ট, শি সাবজেক্ট, ইনভাইট হচ্ছে ভার্ব। সো শি ইনভাইটেড হাউ, সে ইনভাইট করেছে কিভাবে? আনসার পাচ্ছি আমরা কর্ডিয়ালি। সো এটা হচ্ছে ম্যানার। আবার যদি প্রশ্ন করি শি ইনভাইটেড হোয়েন, সে কখন ইনভাইট করেছে? লাস্ট উইক, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। ওকে, দ্যাট মিন্স খেয়াল করে দেখো, আমরা যদি ভার্বকে হাউ,
হোয়ার এবং হোয়েন দ্বারা প্রশ্ন করি, করার পরে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে মডিফায়ার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে একটা মডিফায়ার আছে, দ্বিতীয় সেন্টেন্সে দুইটা মডিফায়ার আছে। কখনো কখনো মডিফায়ার একটাও থাকবে না, কোনো অসুবিধা নাই। বাট যদি আমরা চিন্তা করি সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে নাও থাকতে পারে। এবার আসি, আমরা যে কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স পড়েছিলাম শি গোজ টু স্কুল, এখানে মধ্যে টু স্কুলের পরিচিত বলি নাই, এখন দেখছি দেখো শি গোজ টু স্কুল। তাহলে এখন আমরা শি সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব। তো আমরা জানি ভার্বকে যদি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করি অবজেক্ট পাবো, আর আমরা ট্রাই করে দেখেছিলাম যে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার পাচ্ছি না এখানে। সো এখন ট্রাই করে দেখি মডিফায়ার দিয়ে। তো শি গোজ হাউ, অ্যান্সার আছে নাই, সে যায় কিভাবে যায়, অ্যান্সার নাই। আবার শি গোজ হোয়ার, সে যায় কোথায় যায়, আনসার পেয়েছি শি গোজ টু স্কুল, এটা হচ্ছে প্লেস, সে স্কুলে যায়। ওকে, এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। তার মানে আগে আমরা যাকে অবজেক্ট জানতাম আসলে এটা অবজেক্ট না, এটা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, সো আশা করছি তোমরা সবাই টপিকটা বুঝতে পেরেছো, এই আজকের আমাদের আলোচনা টপিকটা। তো আমাদের এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন সেন্টেন্সের একটা সেন্টেন্সের প্রতিটা পার্টসকে আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই টপিকটা খুব ভালোভাবে শেষ হয়েছে। তুমি বুঝতে পারবা যে তুমি খুব ভালোভাবে বুঝতে পারতেছো, অল্প অল্প করে ইংরেজি গ্রামারটা শুরু থেকে তোমার মানে ভালো লাগতেছে। ঠিক আছে, তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখবা যে আমরা এখন থেকে বাক্যের পার্টস গুলো বের করতে পারি কিনা, মানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, আবার মডিফায়ার কোনটা। ঠিক আছে, সো নর্মালি একটা সেন্টেন্সের এই পার্টস গুলো থাকে। তো আশা করছি তোমরা আজকের টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ যদি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে দিবা, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো আমরা আরো খুব ভালোভাবে করার চেষ্টা করব। তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।